আসসালামু আলাইকুম স্যার, আপনি লাইভে চলে আসছেন, শুরু করতে পারেন। স্যার আপনি শুরু করতে পারেন। Thank you. Dear audience, Assalamu alaikum. I am Dr. Mohammad Rokunujaman, welcoming you all to our today's presentation on approach to patient presented with vertigo. It's a very common issue in our daily practice life and also in our personal life. I think here there will be nobody who have no vertigo in his or her life. But the vertigo symptoms are very terrifying. মনে হবে যেন পেশেন্ট বা আমি নিজেই খুব খারাপ একটা পরিস্থিতিতে যাচ্ছি, বাট all the vertigos are not malignant. Most of the vertigos are benign, but some are malignant. সুতরাং আমাদের উদ্দেশ্য হবে আমরা ম্যালিগনেন্ট, দ্যাট মিনস খারাপ ভার্টাগো গুলোকে আমরা এক্সক্লুড করব আমাদের হিস্ট্রি এক্সামিনেশন এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ট্রাই করব ম্যালিগনেন্ট, দ্যাট মিনস খারাপ ভার্টাগো গুলোকে এক্সক্লুড করার। ভার্টাইগো হলে যেমন একটা পেশেন্ট নিজেই অনেক প্যানিকড হয়ে যায়, ঠিক তেমনি ভার্টাইগোর আন্ডারলাইং কজ যখন একটা ফিজিশিয়ান চিন্তা করে তখন ফিজিশিয়ান নিজেও প্যানিকড হয়ে যেতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব খুব ইজিলি এবং শর্টকাট ওয়েতে আমরা কিভাবে ভার্টাইগো পেশেন্টকে আমরা অ্যাপ্রোচ করব এবং প্রপারলি ম্যানেজ করব। তো we can go for a case, a real case. 50-year male patients with previously hypertensive, that means older age and hypertensive, presented with sudden onset of dizziness. Actually, পেশেন্টের কমপ্লেইন গুলা ভার্টাইগো বা ডিজিনেস বা ইমব্যালেন্স অনেক সময় পেশেন্ট আমাদেরকে ক্লিয়ারলি নাও বলতে পারে। তো আমরা ইউজুয়ালি এরকম কোয়ালিটেটিভ সিমটম অ্যানালাইসিস আমরা করার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব কিছু টাইমিং, তার প্রোগ্রেশন বা অ্যাসোসিয়েটেড সিমটম দিয়ে আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করব। কারণ যদি কোয়ালিটেটিভ সিমটমস, দ্যাট মিনস ডিজিনেস না ভার্টাইগো না ডিজিকুইলিব্রিয়াম, তাহলে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব। আমরা চেষ্টা করব এটাকে একটা ব্রড হেডিং বা আমব্রেলা টার্ম ডিজিনেস, এইটার আমরা ইভালুয়েট করার চেষ্টা করব। যে ডিজিনেসের ভিতরে যে অনেকগুলো পার্ট আছে সেগুলো আমরা সেদিকে যাব না, আমরা একটু পরে আরো ডিসকাস করব। পেশেন্টস কমপ্লেন্টস অফ নো সেন্সেশন অফ রুম স্পিনিং and his vertigo or dizziness worsened with change of position. It was continuous, not episodic, it was continuous. And he felt unsteadiness while walking. He was severely nauseated and vomited twice. No hearing change, no history of recent viral or any type of illness. And he went to hospital 5 hours after his symptom onset. These are the history of our patient. Now, on emergency, we have found his vitals are all normal. আমরা কিছু স্পেসিফিক টেস্ট করি ফর ভার্টাইগো পেশেন্ট, সেগুলো আমরা পরে ডিসকাস করব। আমরা জাস্ট একটু জেনে নিই এখানে যে তার হেড ইম্পালস টেস্ট ওয়াজ নেগেটিভ and he has a nystagmus, but that nystagmus changes direction when the gaze is changes. Gaze যখন চেঞ্জ করছে তার nystagmusের ডিরেকশনও চেঞ্জ হয়েছে। There is absence of skew, এটা আমরা পরে ডিসকাস করব, পরে আপনারা ডিটেইলস জানতে পারবেন। And no signs of ataxia, that means তার finger nose test, heel shin test and dysdiadochokinesia all were negative. Patients had no other symptoms, neurological symptoms like no hemiparesis, quadriparesis, no slurring or dysarthria, dysphagia, or any type of sensory loss. Just dizziness with some
positive findings only. Patient had direction changing nystagmus. But while patient's walking, he was veering. That means they're swaying to the on right side. This is the one of the positive findings of this patient. Now, what is the likely localization of his lesion? আমরা এই হিস্ট্রি থেকে আমরা পেশেন্টের তার ডায়াগনোসিস আমরা কিভাবে করতে পারবো? ওকে, ভার্টাইগো অ্যাকচুয়ালি আমরা বলি ইটস এ ভেস্টিবুলোপ্যাথি। The vestibular systems of our body, when affected, we will complain vertigo. এক পেশেন্টের ভার্টাইগো অর ডিজনেস যেটা বলি না কেন, কমপ্লেন এক এক রকম হয়ে থাকে। যেমন অনেক পেশেন্ট বলতে পারে আই ফিল ওবলি অন মাই ফিট লাইক আই এম অন শিপ, মনে হয় যে আমি দোদুল্যমান নৌকাতে দাঁড়িয়ে আছি। Sometimes patient feels that spinning, whole the environment is spinning around me. Sometimes patient says, I am spinning around the whole environment. Sometimes patients complain of I feel dizzy and constant feeling of nausea and vomiting. Sometimes patient complains of somebody pushed me or pulled me. And sometimes patient complains of I feel unsteadiness and also difficulty in vision. আমি আমার চক্ষুটাকে স্থির করতে পারতেছি না, আমার চোখটা ঘুরতেছে, আমি মনে হচ্ছে আমার ভিজুয়াল দেয়ার অসিলোপসিয়া, ভিজুয়াল আমার কোন অবজেক্টকে আমি ঠিক স্ট্রিক্টলি মানে স্টিল ক্যামেরার মতো আমি দেখতে পাচ্ছি না, ইটস অসিলোপসিয়া, দেয়ার ইজ অসিলোপসিয়া। সো ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেন্ট পেশেন্ট মে প্রেজেন্ট উইথ আস, different types of complaints, and according to this symptom, what do you think, which one is the vestibulopathy? Definitely all of these cases are vestibulopathy, and we can term it as dizziness. It's an umbrella term. যদি আমি symptomatic analysis করি, এই dizziness এর কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। It may be vertigo, maybe lightheadedness or p-syncope, unsteadiness, oscillopsia, and sometimes non-specific dizziness. In all cases of dizziness, there will be no loss of consciousness. The consciousness is retained in any types of dizziness. সুতরাং ভার্টাইগো বলি বা যেটা বলি না কেন আমরা, এই ক্ষেত্রে পেশেন্টের কনশাস লেভেল ইনট্যাক্ট থাকবে। What is vertigo? Actually, vertigo is an illusion of self or environmental rotation. Sometimes patient may feel he is rotating. Sometimes he feels the environment around him is rotating. So it's the illusion of spinning movement, and it's due to asymmetrical input from vestibular pathway. যদি ভেস্টিবুলার সিস্টেম যেটা আমরা দেখাবো পরে, ভেস্টিবুলার সিস্টেমে দুই সাইডে আমাদের ব্রেন দুই সাইডে থাকে, যদি দুই সাইডের একটা অ্যাসিমেট্রিক্যাল ইনপুট চলে আসে তখনই কিন্তু পেশেন্টের ভার্টাইগো হবে। যদি দুই পাশের ভেস্টিবুলার সিস্টেম সমানভাবে মানে এফেক্টেড হয় তাহলে কিন্তু পেশেন্ট ভার্টাইগো কমপ্লেন নাও করতে পারে। তাহলে it should be due to asymmetrical input from two vestibular pathways. তাহলেই পেশেন্ট আমাদেরকে ভার্টাইগো বা ডিজিনেস আমাদের কাছে কমপ্লেন করতে পারে। ভার্টাইগোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। তো আমাদের বলছিলাম প্রথম একটা কথা যে ম্যালিগনেন্ট, দ্যাট মিনস সেন্ট্রাল কজ। সেন্ট্রাল কজ গুলো মানে হচ্ছে খারাপ, আর পেরিফেরাল কজ গুলো আমরা বলি বিনাইন কজ, অনেকটা যে এগুলো মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্টে বা কিছু কিছু স্পেসিফিক ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। তো পেরিফেরাল কজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিনাইন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, vestibular neuritis, sometimes Ramsay-Hunt syndrome. It's a herpes zoster verticus. It can also present as vertigo, Meniere's disease, perilimb fistula. These are the common aminoglycoside toxicity
even otitis media. These are the common peripheral cause of vertigo. এখানে অ্যাকুস্টিক নিউরোমা তো আসলে একটু সেন্ট্রাল কজের ভিতরে চলে আসবে, অ্যাকুস্টিক নিউরোমা সেন্ট্রাল কজের ভিতরে চলে আসবে। সেন্ট্রাল কজের ভিতরে আর থাকে হচ্ছে ভেস্টিবুলার মাইগ্রেইন, ভার্টিবোভ্যাজুলার কোন স্ট্রোক যদি হয়, আইদার ব্রেন স্টেম ইসকেমিয়া অর সেরিবেলার ইনফাকশন হিমোরেজ যদি হয়, সেক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে ভার্টিগো নিয়ে আসতে পারে। চেয়ারি ম্যালফরমেশন, যখন সেরিবেলামের একটা পোর্শন নিচের দিকে ডাউনওয়ার্ড ডিসেন্ট হয়, আমরা যেটা চেয়ারি ম্যালফরমেশন বলি, সেক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে ভার্টিগো নিয়ে আসতে পারে। ডিমাইলিটিং ডিজিজ, স্পেশালি মাল্টিপল স্ক্লেরোসিস এবং নিউরোমাইলাইটিস অপটিকা, it can also present as vertigo. এপিসোডিক অ্যাটাক্সিয়া টাইপ 2, এটা হলো একটা ইনহেরিটেড চ্যানেলোপ্যাথি, সেখানেও অনেক সময় পেশেন্ট আমাদের কাছে ভার্টাইগো নিয়ে আসতে পারে। দিস আর দ্য মোস্ট কমন কজেস অফ ভার্টাইগো, এবং এটাকে আমরা একটা গ্রুপ বলছি পেরিফেরাল, আর একটা হলো সেন্ট্রাল। সেন্ট্রাল এবং পেরিফেরালকে আমরা ভাগ করতে পারি ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে। ক্লিনিক্যালি ইউজুয়ালি পেরিফেরাল ভার্টাইগো সিভিয়ারিটি থাকে অনেক বেশি, সেন্ট্রাল ভার্টাইগোগুলোর ভার্টাইগো সিভিয়ারিটি থাকে কম। পেরিফেরাল ভার্টাইগোগুলো ইউজুয়ালি এপিসোডিক ইন নেচার, সেন্ট্রাল ভার্টাইগোগুলো ইউজুয়ালি ক্রনিক, পারসিস্টেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। ক্রনিক, পারসিস্টেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। আর পেরিফেরাল ভার্টাইগোগুলো ইউজুয়ালি এপিসোডিক ইন নেচার, কিছু এক্সেপশন আছে, আমরা পরে ডিসকাস করব। তো এইটা দেখে আমরা কিন্তু পেরিফেরাল না সেন্ট্রাল ভাগ করতে পারি। এছাড়াও অ্যাসোসিয়েটেড নিউরোলজিক্যাল যদি কোনো ফাইন্ডিংস পেশেন্টের থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো সেন্ট্রাল কজ। যদি অ্যাসোসিয়েটেড অন্য কোনো নিউরোলজিক্যাল ফাইন্ডিংস না থাকে, তাহলে আমরা বলতে পারবো ইটস এ পেরিফেরাল কজ অফ ভার্টাইগো। নিস্টেগমাস সেন্ট্রাল পেরিফেরাল দুই ক্ষেত্রে হতে পারে। নিস্টেগমাস দ্যাট ইজ মানে অসিলেটরি মুভমেন্ট অফ দ্য আইবল, নিস্টেগমাস আমরা সবাই জানি, এটা সেন্ট্রাল কজে হতে পারে, পেরিফেরাল কজে হতে পারে। তো কিভাবে আমরা সেন্ট্রাল কজ থেকে পেরিফেরাল কজ অফ নিস্টেগমাস পার্থক্য করতে পারি? সেন্ট্রাল নিস্টেগমাস গুলা ইউজুয়ালি হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, টর্সনাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট পেরিফেরাল ভার্টিগো কখনো ইউজুয়ালি ভার্টিক্যাল হয় না, অথবা পিওর হরিজন্টাল বা পিওর টর্সন হয় না, একটা মিক্সড কম্পাউন্ড থাকে। মিক্সড, আইদার হরিজন্টালের সাথে টর্সন থাকে, অথবা ভার্টিক্যাল থাকলে ভার্টিক্যালের সাথে টর্সনাল কম্পোনেন্ট থাকবে, কিন্তু পিওর হরিজন্টাল বা ভার্টিক্যাল বা টর্সনাল নিস্টেগমাস পেরিফেরাল ভার্টিগো থেকে যে সমস্ত কজ আছে সেখানে হবে না, একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি ভিজুয়াল ফিক্সেশন করতে পারি, যে আমি পেশেন্টকে বলবো এইদিকে আপনি তাকান, আমি যদি একটা কার্ড দিই বা একটা কাগজ দিয়ে রাখি যে আপনি এইদিকে স্পষ্ট করে তাকিয়ে থাকেন, কিছুক্ষণ পরে দেখবো তার ভার্টিগোটা অ্যাবসেন্ট হয়ে যেতে পারে ইন কেস অফ পেরিফেরাল কজ। বাট সেন্ট্রাল কজের এই ভার্টিগোটা কিন্তু অ্যাবসেন্ট হবে না। আবার পেরিফেরাল কজের ভার্টিগোতে আমি যদি যে ম্যানুভার করে ভার্টিগোটা নিস্টেগমাসটা পাবো, সেই ম্যানুভার যদি আমি বারবার করি, তাহলে কিছুক্ষণ পরে ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করবে এবং সেই নিস্টেগমাসটা চলে যাবে। কিন্তু সেন্ট্রাল কজে কখনো এরকম ফ্যাটিগেবিলিটি থাকবে না, সব সময় পারসিস্টেন্টলি যদি নিস্টেগমাস থাকে তাহলে নিস্টেগমাস থাকবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ক্লিনিক্যালি সেন্ট্রাল থেকে পেরিফেরাল ভার্টিগোকে আমরা পার্থক্য করতে পারি। বাট সামটাইমস আমাদের ইনভেস্টিগেশনে হেল্প নেওয়া লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো ভার্টিগো পেশেন্ট আসলে আমরা হিস্ট্রি কি কি নিব পেশেন্টের? ভার্টিগো পেশেন্টের একটা অন্যতম হিস্ট্রি থাকে, ভার্টিগোর সাথে নরসিয়া এবং ভমিটিং। সাধারণত পেরিফেরাল কজ অফ ভার্টিগোতে নরসিয়া এন্ড ভমিটিং ইজ মোর কমন, more intense than the central cause. But in central cause, nausea and vomiting can occur, but it is more pronounced in peripheral cause. Postural and gait instability. আমরা সবাই জানি যে ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট আছে একটা, ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট যেটা এন্টিগ্র্যাভিটি মাসলসকে কন্ট্রোল করে। যখনই এই ভেস্টিবুলোপ্যাথি হবে, তখন এই ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট ইনভলভমেন্ট হবে, ফলে এন্টিগ্র্যাভিটি মাসলসগুলো ইনভলভমেন্ট হবে, পেশেন্টের পোস্চুরাল এবং গেট ইনস্টেবিলিটি ডেভেলপ করবে। তবে যদি পেরিফেরাল কজে গেট ইনস্টেবিলিটি হয়, পেশেন্ট তার নর্মাল কাজ করতে পারবে,
সে হাঁটতে পারবে, বাট হয়তোবা একটু ইমব্যালেন্স থাকবে, কিন্তু পড়ে যাবে না কখনো। বাট সেন্ট্রাল কজে যখন গেট ইনস্টেবিলিটি হবে, তখন পেশেন্টের ফ্রিকোয়েন্ট ফলের হিস্ট্রি থাকতে পারে। এটা আমরা পার্থক্য করতে পারি। টিল্ট ইলুশন, পেশেন্টের এমন একটা ইলুশন থাকবে, সে মনে করবে সে এরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, অথবা সে যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টটা গ্র্যাভিটির থেকে এরকম বাঁকা হয়ে আছে, যে কোনো এক সাইডে ডান বা বাম সাইডে সে বাঁকা হয়ে আছে, এরকম একটা ইলিউশন তার ভিতরে কাজ করতে পারে। ড্রপ অ্যাটাকস, এক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন করে যে হি ফেল্ট সেন্সেশন অফ বিং পুশড অর পুলড টু দ্য গ্রাউন্ড, সে মাটিতে পড়ে যাচ্ছে, বাট নো লস অফ কনসাসনেস অর ফেইন্টনেস। আমি আগে বললাম ভার্টাইগো বা ডিজিনেসের অন্যতম শর্ত হলো এটা পেশেন্টকে টোটাল লস অফ কনসাসনেস হবে না। যখনই টোটাল লস অফ কনসাসনেস হবে, সেটা কিন্তু চলে যাবে অন্য ক্লাসিফিকেশন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করছি, যে অ্যাকুট লস অফ কনসাসনেস নিয়ে আমরা ডিসকাস করছি। সুতরাং সেটা কিন্তু এর ভিতরে থাকবে না। তাহলে এখানে ড্রপ অ্যাটাক হতে পারে, পেশেন্ট পড়ে যেতে পারে, বাট নো ফেইন্টনেস, নো লস অফ কনসাসনেস। পেশেন্ট মে কমপ্লেন্স অফ স্পেশিয়াল ডিজেনারেশন, সামটাইম অসিলোপসিয়া। আমরা আগে বললাম পেশেন্টের ভিজুয়াল ফিক্সেশন থাকবে, মনে হবে যেন তার চোখটা মুভ করতেছে সবসময়, টু অ্যান্ড ফর মুভমেন্ট অফ দা আইবল। কোনো কোন মানে বস্তুকে সে ফিক্সড করতে পারবে না অনেক সময়, যে তার চোখটা এরকম সবসময় অসিলোপসিয়া থাকবে। সামটাইমস পেশেন্টস প্রেজেন্টস উইথ অনলি ইম্পেয়ার্ড ব্যালেন্স বাট নো ভার্টাইগো। আমরা বলছিলাম প্রথমেই যে ভার্টাইগো ডেফিনিশনে যে এটা হলো ভেস্টিবুলার পাথওয়েতে যদি অ্যাসিমেট্রিক্যাল ইনপুট হয়, দ্যাট মিনস দুই ভেস্টিবুলার পাথওয়ে যদি অ্যাসিমেট্রি হয়, কেবলমাত্র তখনই পেশেন্ট কিন্তু আমাদের কাছে ভার্টাইগো নিয়ে আসতে পারে। সো যদি দেখা যায় দুই ভেস্টিবুলার পাথওয়ে সমানভাবে এফেক্টেড হলো, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট ভার্টাইগো থাকবে না, বাট ইমব্যালেন্স থাকতে পারে। ইউজুয়ালি অ্যামাইনোগ্লাইকোসাইড টক্সিসিটিতে এই ধরনের পেশেন্টগুলো দেখা যায় তার ভার্টাইগো থাকে না, বাট impaired balance, both vestibular pathway are involved simultaneously and similarly. Time course is very important. টাইম কোর্স দিয়ে আমরা অনেক সময় ভার্টাইগোর যে সমস্ত আমরা ডিফারেন্সিয়াস দেখলাম, সেগুলোকে আমরা পার্থক্য করতে পারি। যদি পেশেন্ট কমপ্লেইন করে রিকারেন্ট ভার্টাইগো যার ডিউরেশন লেস দ্যান 1 মিনিট, হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডস, বাট নট ক্রসিং মোর দ্যান 1 মিনিট, then it may be BPPV, benign paroxysmal positional vertigo. Peripheral vertigo 50% cause হচ্ছে BPPV. So যদি একটা পেশেন্টের রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো এবং যার ডিউরেশন সেকেন্ডস নট ক্রসিং মিনিট, then it may be due to BPPV. A single episodes of vertigo that lasts several minutes to hours but not days may be due to migraine or transient ischemia of the labyrinth or brainstem. এই দুইটার যে কোনো একটা হবে, আইদার এটা ভেস্টিবুলার মাইগ্রেন অথবা ভার্টিব্রোব্যাসিলার ইনসাফিসিয়েন্সি। যদি একটা পেশেন্ট একটাই সাডেন এপিসোডস অফ ভার্টাইগো এবং যেটা সেভারাল মিনিটস টু আওয়ার্স যদি পেশেন্টে পারসিস্ট করে। রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো, যদি বারবার রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো যেটা লাস্টিং আওয়ার্স বাট নট ডেজ, তাহলে সেটা হতে পারে ডিউ টু মেনিয়ার্স ডিজিজ। যদি পেশেন্টের ভার্টাইগোর ডিউরেশনটা মোর প্রলং থাকে, ইভেন ফর ডেজ, সিভিয়ার এপিসোড থাকে, প্রত্যেকটা এপিসোডসটি অনেক সিভিয়ার এবং প্রলং ডিউরেশন, ইভেন উইকস হতে পারে, ইউ উইল থিঙ্ক ইট মে বি ভেস্টিবুলার নিউরাইটিস or some central cause like MS or infarction of the brainstem or cerebellum. তাহলে এই ধরনের পেশেন্ট যাদের পারসিস্টেন্ট ভার্টাইগো আমাদের নিয়ে আসবে, যেটা ডেজ টু উইকস, আমাদের চিন্তায় মাথায় আসবে ইট মে বি ডিউ টু আইদার ভেস্টিবুলার নিউরাইটিস or neuronitis or labyrinthitis or demyelinating disease or vertebrovascular stroke. Aggravating and provoking factor is very important. Sometimes in case of BPPV, there's some special position of the patients can cause vertigo, like rolling over the bed, extending his neck, or rotating his neck. It can produce vertigo in case of BPPV. Sometimes coughing, sneezing, or exertion, even loud noises can produce vertigo, and it is due to
পেরিলিম ফিস্টুলা অর সুপিরিয়র ক্যানাল ডেহিসেন্স। যদি এই ধরনের পেশেন্ট ভার্টাইগোর একটা সাথে যদি পেশেন্ট কফিং, স্নিজিং এবং এক্সারশনের সাথে এটা ইনক্রিজ করে বা এটা স্টার্ট হয়, তাহলে আমরা চিন্তা করব পেরিলিম ফিস্টুলা আছে কিনা। যদি পেশেন্টের রিসেন্ট হাইপার এক্সটেনশন ইনজুরি টু দ্য নেক সাথে পারসিস্টেন্ট নেক পেইন থাকে, যদি পেশেন্ট নেক পেইন সাথে ভার্টাইগো থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি ইট মে বি vertebral dissection that causes vein stem or labyrinthine ischemia, and this is persistent severe vertigo. Sometimes patients gives history of recent viral infections either few days ago or at this moment. Patient may complain of recent viral infections or at this moment infectious, and you will suspect it is vestibular neuritis or neuronitis. We look for some associated features like যদি পেশেন্টের কিছু নিউরোলজিক্যাল সিমটমস থাকে লাইক ডিপ্লোপিয়া, ডিসথ্রিয়া, ডিসফেজিয়া or hemiparesis or quadriparesis or hemisensory loss, then we will suspect it's a vertebrovascular stroke. যদি পেশেন্টের ভার্টাইগো থাকে সাথে রিল্যাপসিং আর রেমিটিং নিউরোলজিক্যাল সিমটমস থাকে, তাহলে আমরা সাসপেক্ট করব ইটস মেবি মাল্টিপল স্ক্লেরোসিস। যদি পেশেন্টের ডেফনেস এবং টিনিটাস থাকে, ডেফনেস এবং টিনিটাস থাকলে আমরা চিন্তা করব ইট আনইউজুয়ালি সেন্ট্রাল কজ। ইফ পেশেন্ট প্রেজেন্টস উইথ ভার্টাইগো উইথ আইদার ডেফনেস অর টিনিটাস, then you can exclude it not a peripheral cause. If they can exclude it's not a central cause, it's most likely peripheral cause. যদি তার সাথে পেশেন্টের oral fullness, the patient বলে তার কানটা ফোলা ফোলা লাগে, you can suspect it's a Meniere's disease. It's a Meniere's disease. যদি পেশেন্টের ভার্টাইগোর সাথে কিছু মাইগ্রেনাস সিমটম থাকে লাইক হেডেক, ফটোফোবিয়া, ফনোফোবিয়া ইত্যাদি থাকে, সাথে পেশেন্টের ভার্টাইগো অথবা এই এপিসোডে শুধু ভার্টাইগো বাট প্রিভিয়াসলি পেশেন্টের একটা মাইগ্রেনাস সিমটমের হিস্ট্রি যদি থাকে, you can suspect it's a vertiginous migraine or vestibular migraine. Sometimes in young patients present with dizziness or vertigo with associated shortness of breath, palpitations, sweating, then you can suspect it's a panic disorder that causes vertigo, and it is one of the most common cause of vertigo in young age. In case of older patients, the most common vertigo is vertebrovascular insufficiency if it is central cause. If peripheral cause, then BPPV. But in case of young age, the most common vertigo is panic attack. এবং একটা পেশেন্টের যদি লাইফে কখনো তার এনি কজ ভার্টাইগো হয়, যে কোনো সেন্ট্রাল বা পেরিফেরাল, এবং পরবর্তী লাইফে সে মাঝে মাঝে এরকম একটা প্যানিক অ্যাটাক নিয়ে আমাদের কাছে কমপ্লেন করতে পারে যে এরকম একটা তার মনে হচ্ছে তার ভার্টাইগো হবে। সুতরাং একটা পেশেন্ট প্রিভিয়াসলি আগে কখনো ভার্টাইগো হয়েছিল, এখন সে আবার ভার্টাইগো নিয়ে আসছে, সাথে পেশেন্টের কিছু সাইকিয়াট্রিক সিমটমস যেমন শর্টনেস অফ ব্রেথ, প্যালপিটেশন, সোয়েটিং, তাহলে আমরা চিন্তা করবো ইটস মেবি ডিউ টু প্যানিক ডিসঅর্ডার। প্রায়র মেডিকেল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি পেশেন্টের প্রিভিয়াস মাইগ্রেন হিস্ট্রি থাকে, তাহলে আমরা সাসপেক্ট করব দিস মে বি ভেস্টিবুলার মাইগ্রেন অর ভার্টিজিনাস মাইগ্রেন। প্রিভিয়াসলি যদি মাল্টিপল ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, তাহলে সাসপেক্ট করব ভার্টিব্রোভাস্কুলার ইসকেমিক চেঞ্জ অর ভার্টিব্রোভাস্কুলার টিআই। আচ্ছা, পেশেন্টের যদি প্রিভিয়াসলি কোনো হেড ট্রমা হিস্ট্রি থাকে, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি ইট মে বি ডিউ টু বিপিপিভি অর পেরিলিম ফিস্টুলা। যদি পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে ভার্টাইগোর, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি ইট মে বি এ রেয়ার ইনহেরিটেড চ্যানেলোপ্যাথি, এপিসোডিক অ্যাটাক্সিয়া টাইপ 2. সার্টেন মেডিকেশনস লাইক সিসপ্লাটিন, অ্যামিনোগ্লাইকোসাইডস, ফিনাইটোইন, এগুলো যদি পেশেন্টের প্রিভিয়াসলি হিস্ট্রি থাকে, তাহলে আমরা বলতে পারি ড্রাগ ইনডিউসড ভার্টাইগো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর প্রায়র মেডিকেল হিস্ট্রি। নাও the most boring part is vestibular anatomy, but we should know the vestibular anatomy is very important to know for diagnosis of vertigo or any type of dizziness. We know the vestibular portion of the vestibulo-ocular nerve, vestibulocochlear nerve, is the initial
are first line of vestibular system. Then vestibular nuclei in the medulla, then through inferior cerebellar peduncle to the cerebellum, then superior cerebellar peduncle to the red nucleus of the midbrain, then to the thalamus. So this is the vestibular pathway. This is the vestibular pathway. Any lesions at any site of this pathway will produce vertigo or dizziness, যেটা বলেন না কেন, any site of this pathway will produce dizziness or vertigo. এর ভিতরে inner ear and vestibulocochlear nerve যখন লেশন হবে, this is peripheral vertigo and remaining are the central vertigo. যদি পেশেন্টের ইনার ইয়ার অর ক্রেনিয়াল নার্ভ 8 এ যদি লেশন হয়, তাহলে পেশেন্টের ভার্টিগোর সাথে এক্সট্রা কমপ্লেন থাকবে হিয়ারিং লস। যদি পেশেন্টের মেডুলারি কোনো লেশন হয়, তাহলে পেশেন্টের আদার মেডুলারি সিমটমস গুলো থাকবে। যদি পেশেন্টের সেরিবেলামে লেশন হয়, তাহলে তার অ্যাট্রাকশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে। যদি পেশেন্টের পেডাঙ্কালস ইনভলভমেন্ট থাকে, যেটা পন্স দিয়ে ক্রস করে, তাহলে পন্টাইন কিছু ফিচারও পেশেন্ট থাকবে ইন এডিশন টু ভার্টিগো, লাইক হেমিপ্যারেসিস, ফেশিয়াল উইকনেস, গেজ প্যারেসিস। If the involvement is in the red nucleus of the midbrain, then in addition to vertigo, patient may present with ipsilateral third nerve palsy and contralateral hemiparesis or contralateral ataxia. If involvement in the thalamus, then patient presents in addition to vertigo with hemisensory loss. Hemisensory loss and cognitive deficits also is the manifestations of deep thalamic involvement. So, in addition to vertigo, according to the site, patients have some associated symptoms and which will help you to know the underlying cause, to know the site of lesion. Now, how we will examine a vestibular system? আমরা যে মেথডিক্যালি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, এর বাইরে যখন একটা পেশেন্ট আমাদের কাছে ডিজিনেস আর ভার্টিগো নিয়ে আসবে, আমরা তার ভেস্টিবুলার সিস্টেমটা স্পেশালি এক্সামিন করব। আমরা সবাই জানি চোখ হলো মনের আয়না। The eyes are the windows of the soul and pupil is the windows of the brainstem and gaze is the window of vestibular system. তাহলে আমরা গেজটাকেই আমরা বেশি গুরুত্ব দিব ইন কেস অফ ভেস্টিবুলার সিস্টেম, গেজ সিস্টেম। গেজটা আমরা কিভাবে পরীক্ষা করি? It's very important. Vestibulo-ocular reflex or এটাকে আমরা বলতে পারি Doll's eye phenomenon. Doll's eye phenomenon কিভাবে এটা আমরা করি? গেজ পরীক্ষাটা করি। আমরা একটা পেশেন্টকে বলি, আপনি সামনের দিকে তাকিয়ে থাকেন, ঠিক সামনের দিকে তাকিয়ে থাকবেন, আপনি ঘাড়টাকে ডানে বা বামে ঘোরাবেন, ডানে ঘোরাবেন, তাহলে এবং তার চোখটাকে আমি সামনের দিকে ফিক্সড করতে বলবো। তাহলে আমি যদি বাম দিকে ঘোরাই, তার ডান চোখ ডান দিকে ঘুরবে, বাম চোখ বাম দিকে ঘুরবে। দ্যাট মিনস ডান চোখ অ্যাবডাকশন হবে, বাম চোখ অ্যাডাকশন হবে। দিস ইজ vestibulo-ocular reflex and this is the basic of vestibular system examination. এটা কিভাবে এমন হয়? আমরা যখন ঘাড়টাকে বাম দিকে ঘোরাবো, সাপোজ আমি বাম দিকে ঘোরালাম, তখন কি হবে? তখন বাম সাইডের ভেস্টিবুলার নার্ভটা স্টিমুলেটেড হবে, সেটা মেডুলাতে ভেস্টিবুলার নিউক্লিয়াকে স্টিমুলেট করবে বাম সাইডের। সেখান থেকে লেফট সাইডের ভেস্টিবুলার নিউক্লিয়াস উইল স্টিমুলেট অপোজিট সাইড পন্টাইন, প্যারামিডিয়ান পন্টাইন রেটিকুলার ফরমেশন। আমরা অনেকে এটাকে বলতে পারি সিক্স নার্ভ নিউক্লিয়াস। তাহলে যখনই আমি ঘাড়টাকে বাম দিকে ঘোরালাম, বাম দিকের ভেস্টিবুলার নার্ভ will stimulate the vestibulonucleus of the left side. It will stimulate the PPRF
or sixth nerve nucleus on the right side, and this sixth nerve will cause the abduction of the right eye. Clear? At the same time, this PPRF will send through MLF, medial longitudinal fasciculus. এটার মাধ্যমে অপোজিট সাইডের থার্ড নার্ভকে সে কন্ট্রোল করে এবং এই থার্ড নার্ভ মিডিয়াল রেকটাসকে মিডিয়ালি রোটেট করবে, তাহলে লেফট আই অ্যাডাকশন হবে, রাইট আই অ্যাবডাকশন হবে। দিস ইজ দ্য নর্মাল পাথওয়ে, দিস ইজ দ্য নর্মাল পাথওয়ে। এখন এই পাথওয়েতে যদি কোনো অ্যাবনর্মালিটি পাই আমরা, তাহলে এই নর্মাল রিফ্লাক্সটা থাকবে না, আমরা পরে দেখব। তো ভেস্টিবুলার সিস্টেম এক্সামিনকে আমরা একটা খুব পপুলার সিস্টেম আছে, সেটাকে বলি আমরা হিন্টস এক্সামিনেশন। হিন্টস সাথে আমরা এক্সট্রা অ্যাড করছি সিডি, হিন্টস সিডি, তাহলে আমরা টোটাল ভেস্টিবুলার সিস্টেম এক্সামিনেশনটা আমাদের কভার হয়ে যাবে। HI ফর হেড ইম্পালস টেস্ট, N ফর nystagmus, TS for test of skew, that is cover uncover test, C for coordination and gait, and D for Dixall pipe. These are the tests, all tests for vestibular system examination. আমরা একটা ভিডিও দেখব আমরা এক্সামিনেশন গুলো কিভাবে করি। The HINTS exam in vertigo. This video is about who to perform the HINTS exam on, how to perform it, and how to interpret the findings. The HINTS exam is used when a patient presents with many hours or days of ongoing continuous vertigo, nausea, or vomiting, some difficulty walking. The vertigo gets worse when they change position, such as going from lying to standing, and importantly, you can observe spontaneous nystagmus. Most of these patients will be suffering from vestibular neuritis, a benign cause. Some will be having a stroke. The HINTS exam is used to reliably diagnose vestibular neuritis and thus rule out stroke. There are three components to the HINTS exam: nystagmus, test of vertical skew, and the head impulse test. Nystagmus you observe in primary gaze where they're looking straight ahead, and in lateral gaze where you ask them to look to the left and right. তো আমরা প্রথমে আসি যে আমরা নিস্টেগমাসটা আমরা প্রাইমারি গেজে দেখতে পারি স্ট্রেট, অথবা পেশেন্টকে আমরা ল্যাটারাল গেজে আমরা দেখতে পারি। আমরা দেখি কিভাবে আমরা কিভাবে দেখি। Lateral gaze where you ask them to look to the left and right. In this normal volunteer, she has no nystagmus. Now, when you ask them to look laterally, they might fixate on your finger if you put it there or something on the wall. So in order to take away fixation, which can suppress the nystagmus seen in vestibular neuritis, you can place a piece of paper between their head and the wall and ask them to look at the wall as if the paper isn't there. That takes away fixation, and you might see nystagmus, which you wouldn't see without the piece of paper. In this patient with vestibular neuritis, observe his nystagmus. Just look to the left again. And then to the middle, and to the right. Here it is again. When he looks to the left, his nystagmus increases. It's left beating, and there's a rotatory component towards the left, and it increases when he looks to the left. You can see the torsional component. When he looks to the right, it lessens, but the fast component is still towards the left. So it's unidirectional nystagmus. আমরা কি দেখলাম এই পেশেন্টের নিস্টেগমাসটা যখন সে লেফট সাইডে আসছে তখন তার নিস্টেগমাসটা বাড়ছে এবং তার ফার্স্ট ফেজটা লেফট সাইডে, আর যখন পেশেন্টকে আবার রাইট গেজে নিয়ে আসলাম, রাইট ল্যাটারাল গেজে, তার নিস্টেগমাসটা কমছে, বাট স্টিল তার ফার্স্ট ফেজটা লেফট সাইড, এবং এটাকে বলি আমরা ইউনিডিরেকশনাল নিস্টেগমাস। ইউনিডিরেকশনাল নিস্টেগমাস মানে হচ্ছে বিনাইন কজ, ইটস মোস্ট লাইকলি ভেস্টিবুলার ডিজিজ, নট সেন্ট্রাল কজ। এবং এক্ষেত্রে মোস্ট লাইকলি the site of lesion is
the first phase is away from the lesion. So most likely it's the vestibular system involvement is the right side in this patient. Doesn't change direction. In the exam, this is reassuring. Compare that to this lady, who, when she looks to the right, she has small horizontal nystagmus with the past component to the right. Show the short clip twice, just to see the little right word beating nystagmus. And then when she moves more central and to the left, you can definitely see that her nystagmus is now beating towards the left. So she has direction changing nystagmus, or bidirectional nystagmus, and that's worrisome in the Hintz exam. Sorry. Stroke. Here, take away fixation. Compare that to this lady, who, when she looks to the right, she has small. Sorry. The Hintz exam short clip twice, just to see the little right word. এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেশেন্টের যখন আমরা রাইট সাইডে নিয়ে আসলাম তার নিস্টেগমাসটা আছে, লেফট সাইডে আছে একই রকম, তবে ডিরেকশন ইজ চেঞ্জেস। যখন রাইট সাইডে নিয়ে আসলাম তার ডিরেকশনটা যেরকম, লেফট সাইডে নিয়ে আসলে তার ডিরেকশন থেকে উল্টা হয়ে গেল। সুতরাং এটা হলো একটা বাই ডিরেকশনাল নিস্টেগমাস এবং তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে যদি আমি গেজটা চেঞ্জ করি, and it's very worrisome and the cause is central. Beating nystagmus, and then when she moves more central and to the left, you can definitely see that her nystagmus is now beating towards the left. So she has direction changing nystagmus, or bidirectional nystagmus, and that's worrisome. The next component of the Hintz exam is the test of skew. You observe this by doing the cover-uncover test. Simply take your hand and place it over the patient's eye and move it to cover the other eye, and observe if there's any vertical movement of the eye when it's uncovered. In this patient, observe how when I first take away my hand from his right eye, that the right eye will go medially and upward. And then when I take my hand away from the left eye, it goes medially and downward. It gets a little less as we go along, but there's definitely some vertical skew deviation, which is worrisome in the Hintz exam. Upward and medially, downward or medially, upward again. So this abnormal vertical skew deviation is worrisome in the Hintz exam. The head impulse test. তাহলে আমরা মানে ভার্টিক্যাল স্কিউ যেটা আমরা চোখে একটা কাভার করব, কাভার করার পরে চোখটাকে সরে নিয়ে আনকাভার করে দিব এবং দেখবো এই চোখের ভার্টিক্যাল আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে কিনা। আবার এই চোখে আমি কাভার করব, কাভার করার পরে আবার এখান থেকে সরে নিব, আমি সরে নিয়ে দেখব যেটা আনকাভার করলাম ওই চোখের কোনো ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে না। যখনই ভার্টিক্যাল মুভমেন্ট হবে তখনই আমরা মনে করব ইটস পজিটিভ স্কিউ, এবং এটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব central cause. Now lastly the head impulse test. It will be abnormal if you have vestibular neuritis. The head impulse test is looking to see if you have a nerve problem. And if you have a nerve problem, you probably don't have a brain problem. So it's a little counterintuitive in that an abnormal finding is a good finding. In order to perform the head impulse test, hold onto their skull, have them look at your nose and then move their head back and forth until you're assured that their neck muscles are relaxed. And then, in a random fashion, move their head briskly to the midline or maybe 20 degrees out. What you're looking for is an abnormal catch-up saccade, which I'll demonstrate shortly after this normal volunteer. So again, holding onto the skull, moving the head slowly to relax them, and then moving their head briskly to the center and looking for any abnormal movements. Her eyes remain completely fixed on the camera, and that's a normal thing, which in a normal person is good. If you had acute vertigo lasting hours and days in nystagmus, it would be bad. Here is an abnormal head impulse test.
Notice how this man, initially you can see some nystagmus when he looks to the left beating nystagmus. Then when his head is turned to the right, you'll see the catch-up saccade. This is normal, that one. Next one will be the catch-up saccade. Did you see how there's a larger movement of the eye from the right to the back to the midline? That's an abnormal head impulse test, which is reassuring in the HINTS exam because you're showing that he has a nerve problem, probably doesn't have a brain problem. Here's another one. Again, when his head is moved to the left this time, sorry, to the right, then you have an abnormal head impulse. This is actually normal, just a few beats of nystagmus. One more time to the right, which is abnormal. There's a catch-up saccade. He almost did it while his head was being turned, but there was an abnormal catch-up saccade. So that's reassuring HINTS exam because he has a তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমরা তার চোখটাকে বলবো সামনের দিকে তাকিয়ে থাকার জন্য, এরপরে আমরা ঘাড়টাকে আস্তে আস্তে ঘোরাবো, হঠাৎ করে যে কোনো এক সাইডে আমরা র্যাপিডলি ঘোরাবো। যদি পেশেন্টের নর্মাল থাকে, যদি পেশেন্টের তার আইটা মুভ করে আবার সেটাকে কারেকশন করার চেষ্টা করে, তাহলে আমি বুঝবো তার ভেস্টিবুলার সিস্টেমে ভেস্টিবুলার নার্ভে প্রবলেম। এবং অ্যাবনর্মাল হেড ইম্পালস টেস্ট ইন্ডিকেট করে প্রবলেমস ইন দ্য ভেস্টিবুলার নার্ভ। এবং একটা পেশেন্টের যদি ভার্টাইগোর সাথে অ্যাবনর্মাল হেড ইম্পালস টেস্ট থাকে, তাহলে আমরা রিঅ্যাসিওর করতে পারি এটা হলো পেরিফেরাল কজ। বাট একটা পেশেন্টের ভার্টাইগোর সাথে যদি তার হেড ইম্পালস টেস্ট নেগেটিভ থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ, যে পেশেন্টের হয়তো বা সেন্ট্রাল কজ থাকতে পারে। This lady who we saw with the direction changing nystagmus, she has a rock solid head impulse test, which is worrisome because she has acute vertigo and nystagmus. We can't find a nerve problem, so she probably has a brain problem, which she did. So a reassuring HINTS exam, you have to have all of the three components. You have to have universal nystagmus, no vertical skew deviation, and an abnormal head impulse test. A worrisome HINTS exam if you have any of the following: direction changing nystagmus, an abnormal test of skew, or a normal head impulse test. Just to recap an important point, which patients do you perform the HINTS exam on? Only patients who are having hours or days of continuous ongoing vertigo and they have spontaneous nystagmus. So here's a last question for you. When do you perform the HINTS exam and the Dix-Hallpike test on the same patient? Well, we just said that the HINTS exam, you have to have hours or days of vertigo and spontaneous nystagmus. In the Dix-Hallpike test, you have only short episodes, like 30 seconds of vertigo, which are initiated by head movement, and after 30 seconds, the vertigo goes away, and you do not see any spontaneous nystagmus. So the answer to the question posed is never. তাহলে আমরা যদি পেশেন্টের ভার্টাইগোর ডিউরেশন যদি less than 1 minute and strongly suggest BPPV, then we should never go for HINTS exam. Rather, we'll go for Dix-Hallpike test. কারণ যদি এই পেশেন্টের আমরা HINTS exam করি, তাহলে তার পেশেন্টের ভার্টাইগোর সিভিয়ারিটি আরো কিন্তু বেড়ে যেতে পারে, তাদেরকে আমরা Dix-Hallpike ম্যানুভার করব, সেটা আমরা পরে দেখাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি পেশেন্টের পজিটিভ হেড ইম্পালস, অ্যাবসেন্ট সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস, অ্যাবসেন্ট স্কিউ যদি থাকে, তাহলে ইটস পেরিফেরাল কজ অফ ভার্টাইগো। ইফ নেগেটিভ হেড ইম্পালস টেস্ট বাট আইদার সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস অর পজিটিভ স্কিউ টেস্ট যদি হয়, তাহলে আমরা বুঝবো ইটস দ্য ভার্টাইগো অর ডিজিনেস ইজ ডিউ টু সেন্ট্রাল কজ। And this is a Hallpike maneuver test, Dix-Hallpike maneuver test. আমরা BPPV তে এই ম্যানুভার টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি তার BPPV এবং কনফার্ম করতে পারি তার কোন সাইডে BPPV। তো যদি পেশেন্টকে আমরা কি করি, পেশেন্টকে এমন একটা আমরা টেবিলে শোয়াই দিব যে টেবিলটার মাথার অংশটুকু খালি থাকবে। এরপরে পেশেন্টকে আমরা যে কোনো একটা দিকে
45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, আইদার রাইট আর লেফট সাইড, এবং এই অবস্থায় পেশেন্টকে আমরা শোয়াই দিব। শোয়াই দেওয়ার পরে আমি পেশেন্টটাকে নেকটাকে তার মানে বেড থেকে একটু এক্সটেন্ড করে দেবো 20 ডিগ্রি, এবং আমি খেয়াল করব পেশেন্টের কিছুক্ষণ পরে তার নিস্টেগমাস হচ্ছে কিনা, এবং যদি পেশেন্টের নিস্টেগমাস হয় তাহলে আমি কনফার্ম করতে পারি ইটস বিপিপিভি and locations of is on the left side. একই রকম ভাবে পেশেন্টকে আমি ডান সাইডে ঘুরায়ও আবার হল পাইপ ম্যানুভারটা করতে পারি তার সাইট অফ লোকেশন করার জন্য। আমাদের পেশেন্টের কথা ভুলে গেছি কিনা আমরা? তাহলে আমাদের পেশেন্টটা ছিল 50 ইয়ার্স হাইপারটেনসিভ পেশেন্টস, তার অ্যাকুট স্পন্টেনিয়াস কন্টিনিউয়াস ভার্টিগো বা ডিজনেস ছিল। পেশেন্টের head impulse test was negative, but patient has direction changing nystagmus, that is central type of nystagmus, but absent skew, no focal neurological deficits or ataxia ছিল patient। তাহলে আমাদের পেশেন্টের where is the location of the lesions, where is the locations, central or peripheral? Definitely it's central location, কারণ পেশেন্টের পজিটিভ ডিরেকশন চেঞ্জিং নিস্টেগমাস আছে, এই কারণে এটা মোস্ট লাইকলি সেন্ট্রাল লোকেশন। সেন্ট্রালের আমরা কোথায় লোকেশন থাকতে পারে পেশেন্টের? আমরা সবাই দেখছিলাম, আমরা আগে দেখছি যে পেশেন্টের যদি মেডুলাতে থাকে এক ধরনের লেশন হবে, সেরিবেলামে থাকে এক ধরনের এক্সট্রা অ্যাসোসিয়েটেড ফিচার থাকবে। তাহলে এই পেশেন্টের আমরা তেমন কোনো ফিচার পাইনি, সুতরাং আমরা সাসপেক্ট করতে পারি তার লেশন মোস্ট লাইকলি ইন দা সেরিবেলাম অর cerebellar peduncles, most likely cerebellum অথবা cerebellar peduncle এ তার সাইট অফ ইনভলভমেন্ট। তো আমরা কোয়ালিটেটিভ সিম্পটম না যে আমরা অ্যাজ এ হোল টাইম অ্যান্ড প্রোগ্রেশন দিয়ে আমরা এই ডিজিনেস আর ভার্টিগোকে আমরা আলাদা করতে পারি। আমরা এটাকে ভাগ করতে পারি এরকম, ডিজিনেস মে বি এপিসোডিক অর কন্টিনিউয়াস, ইট মে বি স্পন্টেনিয়াস অর মে বি ট্রিগার্ড। এই চারটা ক্যাটাগরিতে আমি যদি অল টাইপস অফ ডিজিনেস অর ভার্টিগোর কজগুলোকে আমি এর ভিতরে সাজিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো একটা একটা করে আমরা আসবো। দ্য অনসেট ইজ স্পন্টেনিয়াস, নো ট্রিগারিং ফ্যাক্টর, and it is continuous hours or days. Then our diagnosis will be either vertebrovascular stroke or posterior fascia hemorrhage, vestibular neuritis, demyelinating disease, especially neuromyelitis optica and multiple sclerosis. তাহলে যদি পেশেন্টের ভার্টিগোটা থাকে স্পন্টেনিয়াস অনসেট, নো ট্রিগারিং ফ্যাক্টর, and it is continuous, তাহলে আমাদের মাথায় থাকবে এই ডিডি গুলা। এর ভিতরে most of them are central cause except vestibular neuritis which is peripheral cause. Continuous vertigo but have some triggering factors, then we will suspect it may be either drug induced or poisonous. Vertigo is episodic, that is each episodes may persist several minutes or hours, but it is episodic, but no triggering factor. It starts spontaneously. Then our DD is vestibular migraine or Meniere's disease. If the vertigo is episodic, but some triggering factor, then our DD will be BPPV or orthostatic hypotension. BPPV or orthostatic hypotension. আমরা প্রথমে আসি কন্টিনিউয়াস অ্যান্ড স্পন্টেনিয়াস অনসেট ডিজিনেস অর ভার্টিগো নিয়ে। এর ভিতরে মোস্ট কমন কজ হচ্ছে ভার্টিব্রোব্যাসিলার স্ট্রোক, ভেস্টিবুলার নিউরাইটিস অ্যান্ড demyelinating disease. Vertebrovascular stroke. Patients may present with acute continuous vestibulopathy. Usually patients are older age group. There's a multiple vascular risk factors like diabetes, hypertension, but hearing is preserved here. In case of vertebrovascular stroke, hearing usually preserved.
আমরা যদি এক্সামিনেশন করি, ভেস্টিবুলার সিস্টেম এক্সামিনেশন, তাহলে সেক্ষেত্রে আমরা পেতে পারি নেগেটিভ হেড ইম্পালস টেস্ট, সেন্ট্রাল টাইপ নিস্টেগমাস, পজিটিভ স্কিউ ডেভিয়েশন আমরা পেতে পারি, ফোকাল নিউরোলজিক্যাল ফাইন্ডিংস আমরা পেতে পারি অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ভার্টিব্রোভেসিকুলার স্ট্রোক। ইভেন আমরা সেরিবেলার সাইনও পেতে পারি যদি সেরিবেলাম ইনভলভমেন্ট থাকে, তাহলে এটা আমরা পেতে পারি ইন কেস অফ ভার্টিব্রোভেসিকুলার স্ট্রোক। তো যদি পেশেন্টের ভার্টিব্রোভেসিকুলার সিস্টেম, আমরা জানি হোয়াট আর দ্য vertebrovascular systems: the vertebral artery, basilar artery, the PCA, posterocerebellar artery, posterocerebral artery, supracerebellar artery, anteroinfracerebellar artery, postoinfracerebellar artery. These are the vertebrovascular systems, and any artery if is blocked, then patients presents with vertigo. If the blockage or problems in the PCA territory, PCA আমরা সবাই জানি PCA সাপ্লাই করে কিন্তু বাইলেটারাল থ্যালামাস এবং মিড ব্রেইন। সুতরাং যদি পেশেন্টের PCA টেরিটরিতে কোনো স্ট্রোক হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস আমরা পাবো। ঠিক আছে, সাথে যদি থ্যালামাসটি ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা হেমিসেন্সরি লস পাবো। যদি পেশেন্টের ব্যাজিলারি আর্টারিতে স্ট্রোক হয়, ব্যাজিলার আর্টারি আমরা সবাই জানি ব্যাজিলার আর্টারি হচ্ছে পন্টাইন সাপ্লাই করে, পন্স, সেক্ষেত্রে আমরা ইপসিল্যাটারাল লোয়ার মোড টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি পাবো, ফেশিয়াল সেন্সরি লস পাবো, ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ফিফথ অ্যাটাক্সিয়া পাবো, কারণ পন্সের ভিতর দিয়ে কিন্তু মানে পেডাঙ্কাস গুলো চলে যায় সেরিবেলামে। সুতরাং আমরা অ্যাটাক্সিয়া আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। হেমিসেন্সরি আর হেমিপ্যারেসিস পাবো কন্ট্রাল্যাটারালি। তাহলে এই ধরনের সিমটম বা অ্যাসোসিয়েটেড নিউরোলজিক্যাল ফাইন্ডিংস যদি আমাদের কাছে নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা হিস্ট্রি থেকে বলতে পারবো এই পেশেন্টের কোন টেরিটরিতে স্ট্রোক হয়েছে। ইফ ইনভলভমেন্ট ইন দ্য সুপিরিয়র সেরিবেলার আর্টারি, SCA, সুপিরিয়র সেরিবেলার আর্টারি সাপ্লাই করে শুধুমাত্র সেরিবেলামের আপার সারফেস, সো পেশেন্টস প্রেজেন্টস আইসোলেটেড অ্যাটাক্সিয়া। যদি পেশেন্টের আইকা, অ্যান্টেরোইনফ্রাসেরিবেলার আর্টারি যদি ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের পেশেন্টে প্রেজেন্ট করে ইপসিলেটার অ্যাটাক্সিয়া এবং ইপসিলেটার হিয়ারিং লস। আমরা একটু আগে বললাম যে সাধারণত পেরিফেরাল কজেই হিয়ারিং লস হতে পারে, সেন্ট্রাল কজে হিয়ারিং লস হতে পারে না, এক্সেপ্ট আইকা টেরিটরি স্ট্রোক। কারণ আইকা থেকে একটা ব্রাঞ্চ আছে ল্যাবিরিনথিন ব্রাঞ্চ, যেটা ল্যাবিরিনকে সাপ্লাই করে। সো যখন আইকা টেরিটরি ইনফাকশন হবে, এই ল্যাবিরিনথিন আর্টারি যখন ইনভলভমেন্ট হবে, তখন পেশেন্ট ইপসিলেটার অ্যাটাক্সিয়ার সাথে আমাদের কাছে হিয়ারিং লস এবং ভার্টিগো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে আইকা টেরিটরি স্ট্রোকের একটা এক্সট্রা ফিচার হচ্ছে পেশেন্ট আমাদের কাছে অ্যাটাক্সিয়া, ভার্টিগোর সাথে হিয়ারিং লস নিয়ে আসতে পারে ইপসিল্যাটারাল। পাইকা স্ট্রোক, পাইকা সাপ্লাই করছে ল্যাটারাল মেডুলা এবং সেরিবেলামে সাপ্লাই করে। সুতরাং পাইকা টেরিটরিতে স্ট্রোক করলে আমরা ল্যাটারাল মেডুলার সিনড্রোম অফ অলেনবার্গ যে সমস্ত ফিচার আছে সেগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্ট চলে আসবে। These are the 4 diffusion weighted images for 4 different patients presented with vertigo of vertebrovascular stroke. Diffusion weighted image হচ্ছে সবচেয়ে বেশি সেনসিটিভ ইমেজ, যেটার মাধ্যমে আমরা অ্যাকুট ইনফাকশন খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। এন্ড ডিফিউশন ওয়েটেড ইমেজ দিয়ে আমরা কিন্তু অ্যাকুট স্ট্রোক গুলো খুব আর্লি ডায়াগনোসিস করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যাটারাল মেডুলাতে একটা হাইপার ইন্টেন্সিটি বা ডিফিউশন ইজ রেস্ট্রিক্টেড, সো ইটস এ পাইকা টেরিটরি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লেফট মিডল সেরিব্রাল পেডাঙ্কালে একটা হাইপার ইন্টেন্সিটি, এবং এটা ইন্ডিকেট করে আইকা টেরিটরি। আমরা এটা দেখতে পাচ্ছি লেফট ল্যাটারাল সেরিবেলাম, সো মোস্ট লাইকলি ইটস এ সুপিরিয়র সেরিবেলার আর্টারি টেরিটরি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট মিডিয়াল মিডব্রেন, সো দ্য ভেসেল টেরিটরি ইজ PCA। আমরা এমআরআই বা সিটি স্ক্যানে কিন্তু যে সাইডে আমরা দেখতে পাই ঠিক উল্টাটা দেখি, কারণ আমরা উপর থেকে দেখি। সুতরাং এই পাশটা হচ্ছে, এটা কিন্তু লেফট, এটা মনে হচ্ছে আমাদের কাছে লেফট, বাট ইটস এ রাইট মনে হচ্ছে, বাট ইটস এ লেফট। সুতরাং এটা হচ্ছে একটা রাইট মিডিয়াল
midbrain. So these are the 4 sites of vertebrovascular stroke where patient presents with vertigo associated with other features of the according to the site of location. আমরা যেটা আগে ডিসকাস করছি। কন্টিনিউয়াস স্পন্টেনিয়াস ভার্টিগোর একটা ইম্পর্টেন্ট পেরিফেরাল কজ হচ্ছে ভেস্টিবুলার নিউরাইটিস। ভেস্টিবুলার নিউরাইটিস অথবা এটাকে আমরা অনেক সময় নাম বলি ভেস্টিবুলার নিউরোনাইটিস or labyrinthitis. এই ক্ষেত্রে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্টস উইথ অ্যাকিউট স্পন্টেনিয়াস peripheral vestibular ailment characterized by onset of severe vertigo with severe nausea, vomiting and gait instability but no history of fall. যখনই আসবে এবং পেশেন্টের একটা রিসেন্ট ভাইরাল ইনফেকশনের বা অ্যাকুট কন্ডিশনের একটা ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসতে পারে এবং যদি আমি এই পেশেন্টের ভেস্টিবুলার এক্সামিনেশন করি তাহলে তার আমরা হেড ইম্পালস টেস্টে পজিটিভ পাবো, পেশেন্টের আমরা তার স্কিউ টেস্টে নেগেটিভ পাবো, স্কিউ টেস্ট, এবং যদি নিস্টেগমাস থাকে নিস্টেগমাসটা থাকবে আইদার হরিজন্টাল উইথ টর্শনাল কম্পোনেন্ট যেটা ভিজুয়াল ফিক্সেশনে লস্ট হবে এবং যেটা ডিরেকশন গেজ চেঞ্জের সাথে ডিরেকশন চেঞ্জ হবে না। দ্যাট মিনস পেরিফেরাল নিস্টেগমাসের যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো ফলো করবে, তখন আমরা বলতে পারি ইটস ভেস্টিবুলার নিউরাইটিস। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কিভাবে দিই? ভেস্টিবুলার নিউরাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্টকে আমরা সব ক্ষেত্রেই কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট এন্ড সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট এন্ড ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশন। এক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা মিথাইল প্রেডনিসোলোন উইথ আর উইদাউট অ্যান্টিভাইরাল ড্রাগস। এক্ষেত্রে মিথাইল প্রেডনিসোলোন অনেক হাই ডোজে আমরা 22 দিন দিই এবং ট্যাপারিং করে দিব। এবং দেখা গেছে স্টাডিতে যে মিথাইল প্রেডনিসোলোন যদি আমরা আইসোলেটেড ইউজ করি অথবা মিথাইল প্রেডনিসোলোন যদি আমরা আলাদাভাবে ভ্যালসাইক্লোভ ইউজ করি অথবা কম্বাইন্ড যদি ইউজ করি, সেক্ষেত্রে মিথাইল প্রেডনিসোলোন শুধুমাত্র অ্যালোন ইউজ করলে তার রেজাল্টটা বেটার। সুতরাং আমরা এক্ষেত্রে কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ দিব না, আমরা মিথাইল প্রেডনিসোলোন অথবা প্রেডনিসোলোন আমরা লং ডিউরেশন 22 ডেজ এবং হাই ডোজে আমরা দিয়ে থাকি এবং র্যাপিডলি আমরা ট্যাপার করে ফেলি। সিম্পটোম্যাটিক ট্রিটমেন্টের ভিতরে আমরা অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিমেটিক্স, অ্যান্টিকোলিনার্জিক্স এবং বেনজোডাইজিপিন দিতে পারি, প্রিফারেবলি আইভি ফর্ম। আচ্ছা, এনএমও এন্ড এমএস এই পেশেন্টগুলা এটা হলো সেন্ট্রাল কজ অফ ভার্টিগো, যেখানে স্পন্টেনিয়াস অনসেট, নো ট্রিগারিং ফ্যাক্টর উইথ কন্টিনিউয়াস। বাট এমএস এর ক্ষেত্রে একটা রিল্যাপসিং আর রেমিটিং সিম্পটম থাকে পেশেন্টের, একটা ডিসমিনেশন ইন টাইম এন্ড স্পেস, সাথে অপটিক নিউরাইটিস এবং মাইলাইটিস থাকে। এবং এই ক্ষেত্রে এক্সামিনেশন করলে আমরা সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস, স্কিউ ডেভিয়েশন পেতে পারি এবং হেড ইম্পালস টেস্টে আমরা নেগেটিভ পাবো ইউজুয়ালি। তবে কখনো কখনো এক্ষেত্রে আমরা পজিটিভও পেতে পারি, কারণ এক্ষেত্রে ভেস্টিবুলার নার্ভ অনেক সময় রুট ইনভলভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে পজিটিভ হেড ইম্পালস টেস্ট কিন্তু আমাদেরকে কনফিউজ করে দিতে পারে মাল্টিপল স্ক্লেরোসিসে। আমরা এদিকে যাব না। কন্টিনিউয়াস বা ট্রিগার্ড যখন হবে তখন আমরা চিন্তা করব ড্রাগ ইন্ডিউস, যেমন অ্যান্টিএপিলেপটিক্স, অ্যান্টিডিপ্রেসেন্টস, সাম সিম্পাথোমাইমেটিক্স, অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগস, সিলদেনাফিল, টাডালাফিল, সাম পয়জনাস, অ্যামাইনোগ্লাইকোসাইডস, অ্যান্টিসাইকোটিক্স, নার্কোটিক্স, ইভেন সিডেটিভস এন্ড হিপনোটিক্স, যেটা আমরা ভার্টিগো ট্রিটমেন্ট ইউজ করে থাকি, এটা কিন্তু আবার ক্যান ইটসেলফ কজ ভার্টিগো। এখন আমাদের ভার্টিগোর ভিতরে এপিসোডিক স্পন্টেনিয়াস, এপিসোডিক ট্রিগার্ড। প্রথমে আসি আমরা এপিসোডিক ট্রিগার্ড। বিনাইন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টিগো, মোস্ট কমন ভার্টিগো অফ পেরিফেরাল অরিজিন। এক্ষেত্রে পেশেন্টে আমরা আগে ডিসকাস করছি যে পজিশন চেঞ্জের সাথে সাথে পেশেন্টের ভার্টিগোটা বাড়বে, আবার পজিশন যদি আমরা রিভার্ট করে দিলে ভার্টিগোটা কিন্তু রিলিভ হবে এবং এটা লেস দ্যান 1 মিনিটস ডিউরেশন থাকবে। এবং হিন্টস এক্সামিনেশন কখনো আমরা এই ধরনের ভার্টিগো পেশেন্টের করব না, আমরা তাকে পজিটিভ মানে ডিক্স হলপাইক টেস্ট করব, সেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। Another episodic but triggered is orthostatic hypotension. যদি পেশেন্টের সিগনিফিকেন্ট পোস্চুরাল ড্রপ থাকে, আমি শোয়ানো অবস্থা থেকে যদি আমি দাঁড় করে দিই, তার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বিপি মোর দ্যান 20/10 যদি ডিফারেন্স থাকে,
তাহলে আমি চিন্তা করি পারি ইটস এ অর্থোস্টেটিক হাইপোটেনশন, তখন আন্ডারলাইং কজ দ্য ডায়াবেটিস মেলাইটাস বা আদার অন্য কোনো অটোনমিক নিউরোপ্যাথি আছে কিনা সেটা আমরা সার্চ করার চেষ্টা করব। ভেস্টিবুলার মাইগ্রেন, ইটস অলসো এ এপিসোডিক হেডেক, এপিসোডিক ভার্টাইগো উইথ স্পন্টেনিয়াস অনসেট, নো ট্রিগারিং ফ্যাক্টর। আমরা আগে বলেছি যে ভেস্টিবুলার মাইগ্রেনের পেশেন্টের একটা কোনো সাধারণত দেখা যাচ্ছে যে স্পন্টেনিয়াস অনসেট হয়, প্রিভিয়াসলি আগে থেকে একটা মাইগ্রেন হিস্ট্রি থাকবে এবং অ্যাটলিস্ট 5টা ভার্টাইগো থাকতে হবে, তার ভিতরে 50% ক্ষেত্রে মাইগ্রেন সিমটম থাকতে হবে। এবং এক্ষেত্রে ঠিক আগের মতোই আমরা পেরিফেরাল ভার্টাইগোর যে সমস্ত যে অ্যাবসেন্ট সেন্টার টাইপ নিস্টেগমাস, অ্যাবসেন্ট ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে। মেনিয়াস ডিজিজ, there is a triads of Meniere's disease: episodic vertigo, that's spontaneous onset with tinnitus with sensorineural deafness progressive। যখনই এরকম ট্রায়াড থাকবে তখনই আমি বলতে পারি ইটস Meniere's disease। আচ্ছা, আমরা আমাদের কেসে যখন আমরা ফিরে যদি আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছিলাম পেশেন্টের, যে পেশেন্টের ভার্টাইগো, পেশেন্টের মাল্টিপল রিস্ক ফ্যাক্টর ছিল, তার একটা স্পন্টেনিয়াস কন্টিনিউয়াস ভার্টাইগো ছিল, হিন্টস এক্সামিনেশনে ছিল হচ্ছে তার সেন্ট্রাল টাইপ এবং লেশনটা ছিল মোস্ট লাইকলি সেরিবেলামে। তাহলে এর ডিফারেন্সিয়েশন আমাদের কি কি আসবে? মোস্ট লাইকলি ভার্টিব্রোব্যাজিয়াল স্ট্রোক, পোস্টেরিয়র ফসা হিমোরেজ, ভেস্টিবুলার নিউরাইটিস ইজ আনলাইকলি, কারণ পেশেন্টের আমরা সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস পেয়েছিলাম। এমএস বা এনএমও আমরা কোনো আদার কোনো ফিচার পাইনি, সুতরাং আমাদের মোস্ট লাইকলি দ্য ডায়াগনোসিস ভার্টিব্রোব্যাজিয়াল স্ট্রোক আর পোস্টেরিয়র ফসা হিমোরেজ। এই পেশেন্টে আমরা কনফার্ম করার জন্য কি করব? আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের ভিতরে যদি আমরা সিটি স্ক্যানে দেখি, সিটি স্ক্যানের সেন্সিটিভিটি খুব কম। নিউরোলজিক্যাল ডেফিসিট যদি পেশেন্টে থাকে তাহলে সেন্সিটিভিটি কিন্তু সিটি স্ক্যানের চেয়ে বেটার। আর্লি এমআরআই করলে সেন্সিটিভিটি কিন্তু অ্যারাউন্ড 80%, তারপর কিছু লস হওয়ার চান্স থাকে। কিন্তু হিন্টস এক্সামিনেশন যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কিন্তু আরো সেন্সিটিভিটি বেশি দেন এমআরআই, যদি আমি বিনাইন কজগুলোকে এক্সক্লুড করতে চাই হিন্টস এক্সাম, তাহলে হিন্টস এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাথে এমআরআই। ওই পেশেন্টে আমরা এমআরআই যখন করছিলাম, এমআরআইতে আমরা দেখতে পাচ্ছি তার সেরিবেলামে কিছু হাইপার ইন্টেন্স লেশন দেখা যাচ্ছে। সেরিবেলামে ইটস এ ডিডব্লিউ ইমেজ, ইটস এ টিটুয়েটেড ইমেজ, সাম হাইপার ইন্টেন্সিটি ওভার দ্য সেরিবেলাম। আমরা যদি মানে স্যাজেটাল ভিউ দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার সারফেসে একটা হাইপার ইন্টেন্সিটি, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার সারফেস। সো ইটস এ পাইকা টেরিটরি স্ট্রোক বাট নো ইনভলভমেন্ট অফ দ্য ল্যাটারাল মেডুলা। সুতরাং পেশেন্টের প্রেজেন্টেশন ছিল শুধুমাত্র পেশেন্টের আইসোলেটেড অ্যাট্রাকশনই আসছিল, তার পোস্টেরিয়র সেরিবেলাম ইনভলভমেন্ট হয়েছিল বাট তার মেডুলা ইনভলভমেন্ট হয়নি। তাহলে ইটস এ পাইকা টেরিটরি স্ট্রোক, pica territory stroke. Then how will you treat this case? All types of dizziness or vertigo can be treated with disease specific management and symptomatic management. Disease specific management কিভাবে করব আমরা? যদি পেশেন্টে অর্থোস্টেটিক হাইপোটেনশন থাকে তার প্রপার হাইড্রেশন করব এবং ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। যদি পেশেন্ট ভার্টিব্রোব্যাজিয়াল স্ট্রোক থাকে, পেশেন্টের 24 আমাদের কাছে 6.5 ঘন্টার ভিতরে আসে, তার আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি। যদি পেশেন্টের ভেস্টিবুলার নিউরাইটিস থাকে তাহলে আমরা কর্টিকোস্টেরয়েড দিতে পারি। যদি পেশেন্টের বিপিপিভি থাকে তাহলে আমরা এপ্লিস ম্যানুভার করতে পারি, যেটা আমরা পরে দেখাবো। আর সিম্পটোম্যাটিক ক্ষেত্রে আমরা পেশেন্টের কি কি দিতে পারি? অ্যান্টিএমেটিক্স, অ্যান্টিহিস্টামিন অথবা বেনজোডায়াজেপিন দিতে পারি, অথবা কম্বিনেশন আমরা দিতে পারি। এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনের ভিতরে ডাইমেনহাইডামিন, ডাইফেনহাইডামিন, মেক্লিজিন। বেনজোডায়াজেপিনের ভিতরে অ্যালপ্রাজোলাম, ক্লোনাজিপাম, ডায়াজিপাম, ইভেন লরাজিপাম। অ্যান্টিএমেটিক্সের ভিতরে ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, অনডেনসেট্রন, প্রোক্লোপ্রাজিন দিতে পারি। যদি পেশেন্ট অ্যাকুট ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ফর্মে আমরা অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিএমেটিক দিতে পারি। তাহলে দিস আর দ্য symptomatic management of all types of vertigo, either it is central or peripheral, in addition to its disease specific management. Now we will show a Epley's maneuver in a patients with BPPV, and Epley's maneuver is a dramatic treatment for BPPV. আপনি পেশেন্টকে টাচ করেই পেশেন্টকে ম্যাজিকের মতো ভালো করে দিতে পারেন by this Epley's maneuver. Look at this look at this video of mine.
এই পেশেন্টের আমরা the Dick's Hall pipe maneuver was positive on the right side, সেক্ষেত্রে আমরা পেশেন্টের এপ্লিস ম্যানুভারটা করব, তাকে তার ঘাড়টাকে আমরা রাইট সাইডে মুভ বা রোটেট রাখবো। ওই অবস্থায় পেশেন্টকে আমরা শোয়াই দিব, শোয়াই দিয়ে আমি তাকে ওই অবস্থানে 40 সেকেন্ড রাখবো। এরপরে পেশেন্টটাকে আমি ঠিক অপোজিট সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আবার ঘুরিয়ে দিব এবং এই অবস্থানে আমরা 40 to 45 সেকেন্ড রেখে দিব। এরপরে পেশেন্টের নেকটাকে আমি আরো ঘুরিয়ে দিয়ে তার নেক শোল্ডার বরাবর নিয়ে আসবো, দ্যাট ইজ 90 ডিগ্রি বরাবর, এবং এই পজিশনে পেশেন্টকে আমি 40 to 45 সেকেন্ড রাখবো। এরপরে এই পেশেন্টকে আমি টোটালি একেবারে তার বাম কাতে শোয়াই দিব এবং তার চোখটা মাটির দিকে থাকবে এবং এই অবস্থায়ও তাকে আমি পেশেন্টকে আরো 40 to 45 সেকেন্ড রেখে দিব। এন্ড ইটস এ ড্রামাটিক ট্রিটমেন্ট। আপনি যদি একবার ম্যানুভার করাতে পারেন ঠিক মতো, তাহলে কিন্তু পেশেন্ট আপনার এক টাচে কিন্তু ভালো হয়ে যেতে পারে। ইভেন আপনি পেশেন্টকে শিখিয়ে দিবেন যে কিভাবে এই এপ্লিস ম্যানুভারটা করবেন। ঠিক এই অবস্থায় পেশেন্টকে আমি উপরে উঠাই দিব। দ্যাটস অল ফ্রম আওয়ার প্রেজেন্টেশন। আমরা যদি এখন আমাদের প্রেজেন্টেশনকে একটু সামারাইজ করি, ইফ পেশেন্ট প্রেজেন্টস উইথ অ্যাকুট ডিজিনেস অর ভার্টাইগো, যেটাই বলেন না কেন, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে আমরা কোয়ালিটেটিভ সিমটম অ্যানালিসিস না করে আমরা পেশেন্টের তার সিমটমটা টাইম অ্যান্ড ট্রিগার এইভাবে অ্যাপ্রোচটা করলে আমাদের ম্যানেজমেন্টটা সহজ হবে। যদি পেশেন্ট অ্যাকুট ডিজিনেস আর অ্যাকুট ভার্টাইগো যেটা নিয়ে আসুন না কেন আমাদের কাছে, আমি দেখব পেশেন্টের কোনো ইনিশিয়ালি তার কোনো প্রবলেম আছে কিনা, তার ইনিশিয়াল স্টেবিলাইজেশন করব, পেশেন্টের এবিসি ম্যানেজ করব, তার র্যাপিড একটা হিস্ট্রি নিব পেশেন্টের, তার সিমটমটা এপিসোডিক না কন্টিনিউয়াস, কোন ট্রিগারিং ফ্যাক্টর আছে না স্পন্টেনিয়াস, হিয়ারিং লস আছে কি নাই, নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কি নাই, তার হেডেক অ্যাংজাইটি আছে কি নাই, তার ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে কি নাই, এটা আমরা শর্ট হিস্ট্রি নিব। স্ক্রিনিং নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমরা করতে পারি, পেশেন্টের ব্রেন স্টেম কোন সাইন আছে কিনা, কোনো অ্যাটাক্সিয়া আছে কিনা, তার ফিঙ্গার নোট টেস্ট, হিলসিন টেস্ট, ডিসডিডোকাইনেসিয়া, এটা আমরা করব। আমি দেখলাম পেশেন্টের যদি সাইন্স ফর সিএনএস লেশন যদি প্রেজেন্ট থাকে, যদি পেশেন্ট 24 ঘন্টার ভিতরে আমাদের কাছে আসে, তাহলে আমি পেশেন্টকে স্ট্রোক হিসাবে আমি ডায়াগনোসিস করার চেষ্টা করব এবং স্ট্রোক অনুযায়ী, এবং যদি পেশেন্ট 24 ঘন্টার পরে আসে আমাদের কাছে অথবা তার কোনো নিউরোলজিক্যাল কোনো পজিটিভ ফাইন্ডিংস আমি না পাই, সেক্ষেত্রে পেশেন্টকে আমি মনে করতে পারি ইটস এ কন্টিনিউয়াস ট্রিগার। যদি কন্টিনিউয়াস হয় তাহলে পেশেন্টের ভাস্কুলার কোনো কজ আছে কিনা, ইমিউন মেডিটেড কজ আছে কিনা, টক্সিক মেটাবলিক কজ আছে কিনা, ইনফেকশাস কোনো কজ আছে কিনা। যদি পেশেন্ট কন্টিনিউয়াস এন্ড ট্রিগার থাকে, সেক্ষেত্রে আমি ড্রাগ ইনডিউস বা পয়জনাস কোনো কজ আছে কিনা সেটা আমি চিন্তা করব এবং পেশেন্টকে আমি হিন্টস এক্সামিনেশন করব। হেড ইম্পালস টেস্ট পজিটিভ, নিস্টেগমাস যদি থাকে যেটা হচ্ছে পেরিফেরাল ভ্যারাইটি, স্কিউ যদি আমি করি অ্যাবসেন্ট স্কিউ, তাহলে আমি মনে করব ইটস এ পেরিফেরাল কজ। যদি পেশেন্ট আমি দেখলাম না, কোনো কিছু আমি পেলাম না, তাহলে আমি মনে করতে পারি ইটস এপিসোডিক ট্রিগার্ড না এপিসোডিক স্পন্টেনিয়াস। এপিসোডিক ট্রিগার্ড হলে আমরা চিন্তা করব বিনিয়ার মানে বিপিপিবি অর মেনিয়ার্স অর অর্থোস্টেসিস। যদি এপিসোডিক স্পন্টেনিয়াস তাহলে কোনো প্যানিক অ্যাটাক কিনা বা প্রাইমারি হেডেক ডিসঅর্ডার যেমন ভেস্টিবুলার মাইগ্রেন কিনা। এবং পেশেন্টকে আমি কি করব, পেশেন্টের ডিজিজ স্পেসিফিক ম্যানেজমেন্ট and symptomatic management. And that's all. Thank you very much. Any question? Okay, we can stop here. Thank you very much for patience hearing. Assalamu alaikum.